हेलो भाई लोग, वेलकम टू फिजिक्स ग्रोতে তোমাদের স্বাগত। তোমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর ফ্রিকশনের এমসিকিউ পার্ট 2 এর অপেক্ষায় ছিলে। পার্ট 1 পেয়ে গেছো 1 থেকে 11। পার্ট 2 তে আমরা বেশি করব না, 11 থেকে 20, ঠিক আছে? মাঝখানে একটা অঙ্ক আছে, খুব ডিস্টার্বিং অঙ্ক ছিল বলে সময় লাগলো। যাই হোক, 11 থেকে 20 করছি। লাস্ট পার্টে 21 থেকে 31 করব। টেনশন নিও না, লাস্ট পার্ট 3 নম্বর পার্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। জাস্ট এটা শেষ করেই শুরু করে দেবো, ওটার পিছনে কাজ করা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো 11 থেকে 11 পর্যন্ত হয়ে গেছে, 12 থেকে 20 এই অঙ্কগুলো দেখো, প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট। আশা করি এর মধ্যে কিছু কিছু অঙ্ক তোমার গ্যারেন্টি আটকেছে, যারা করেছো তারা অপেক্ষায় ওইটা দেখবে জানি। আর বাকিরা যারা করোনি প্রথম থেকে দেখো, নিজে ট্রাই করো, যেটা পারবে না করো, ভালো লাগবে, ঠিক আছে? চলো শুরু করি আজকের প্রথম অঙ্ক। সো গাইস, শুরু হচ্ছে আজকের ক্লাস। আজকের প্রথম অঙ্ক কি বলছে, 12 নম্বরটা কি বলছে দেখো। একটা বস্তু থিটা নতিকোণ বিশিষ্ট একটা নততল বরাবর নেমে আসছে। নামার সময় ঘর্ষণ গুণাঙ্ক মিউ দূরত্বের সঙ্গে সমানুপাতিক। আচ্ছা, মানে এখানে ঘর্ষণ গুণাঙ্কটা কনস্ট্যান্ট না, সেটা আবার দূরত্বের সাথে সাথে পরিবর্তনশীল। ওকে, সেটা মিউ ইকুয়াল টু কে এক্স। তাহলে বস্তুটি নততল বরাবর যখন নেমে আসবে তখন তার স্থির ত্বরণ জি সাইন থিটা নিয়ে নামবে, নাকি স্থির ত্বরণ জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা নিয়ে নামবে, নাকি স্থির মন্দন মিউ জি মাইনাস কস থিটা মাইনাস জি সাইন থিটা দিয়ে নামবে, নাকি পরিবর্তনশীল ত্বরণ সহ নামবে? এখানে খুবই ইজিলি অ্যান্সারটা করা যায়, তবে এক্সপ্লেন করেই বলছি। যে মনে করো যে একটা নততল আছে এরকম, ভালো কথা। তাহলে আমরা জানি নততল যদি অমসৃণ হয় তাহলে একটা বস্তু যখন থাকে তখন সেই বস্তুটার ওজন কাজ করে এমজি মেঝে বরাবর, এবং এই বরাবর কাজ করে তার থিটা হলে এমজি কস থিটা, আর এই বরাবর কাজ করে তার এমজি সাইন থিটা, আর এই বরাবর কাজ করে লম্ব প্রতিক্রিয়া এন, আর এই বরাবর কাজ করে ফ্রিকশন। যদি এটা মানে তোমার অমসৃণ হয়, মসৃণ হলে ফ্রিকশনটা কাজ করে না। তাহলে এই এমজি সাইন থিটার জন্যই বস্তুটা নিচের দিকে পড়ে। যদি ফ্রিকশন থাকে তাহলে এরপর যে নেট বলটা কাজ করে সেই এফ ইকুয়াল টু হয় এমজি সাইন থিটা মাইনাস ফ্রিকশন এফ। আবার ফ্রিকশন এফ ইকুয়াল টু হয় মিউ এন, মানে এমজি সাইন থিটা মাইনাস মিউ এন। আবার এন ইকুয়াল টু দেখা যায় এমজি কস থিটা, এগুলো অনেকবার করানো হয়েছে, এমজি সাইন থিটা মাইনাস মিউ এমজি কস থিটা। তাহলে এইটা হলো তার ত্বরণ, এই ত্বরণ নিয়ে নামে। এবার এটা ত্বরণ কেন, মন্দন নয় কেন? কারণ অবভিয়াসলি ওর স্টার্টিংয়ে ভ্যালু 0 ছিল, নেট ফোর্স এদিকে আছে এমজি সাইন থিটা বড় ফ্রিকশন থেকে, অর্থাৎ তো মানে ওর ত্বরণ হচ্ছে, মানে নেট ফোর্স আছে, নেট ফোর্স যেদিকে থাকে সেদিকে ত্বরণ হয়, ঠিক আছে? ওকে, তো ত্বরণ নিয়ে নামবে, মন্দন না। মন্দন কখন হয়, যখন সে থামে, ঠিক আছে, কন্টিনিউয়াস থামে। এখানে যত নিচের দিকে নামবে তার স্পিড বাড়বে, অর্থাৎ ত্বরণ হবে। তো এমজি সাইন থিটা মাইনাস মিউ এমজি কস থিটা এটা হওয়া উচিত। ওকে, বা এখান থেকে যদি এমটা কমন নিয়ে এখানে সাথে কেটে দিই, কারণ এফ ইকুয়ালটা আবার এম এ হয়, এম ইকুয়াল টু এম কমন নিলে জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা, এটা ত্বরণ হয় সাধারণত। হ্যাঁ, কারণ এম এম কেটে গেল। এটা হলো একটা মানে অমসৃণ তলে যখন কোনো একটা বস্তু পড়ে তখন তার ত্বরণ। বাট এখানে কোয়েশ্চেনটা হলো, প্রবলেমটা হলো যে এখানে এই যে মিউটা আছে, এই মিউটা আবার বলছে দূরত্বের সাথে সমানুপাতিক, মিউ ইকুয়াল টু কে এক্স। তাহলে এখানে ত্বরণটা হবে জি সাইন থিটা মাইনাস কে এক্স জি কস থিটা, বিকজ তোমার মিউ এর মানটা বলে দিছে যে কে এক্স বা এক্সের সাথে সমানুপাতিক। আরে ভাই, ব্যাপারটা হলো মিউ প্রপোর্শনাল টু এক্স মানে মিউ ইকুয়াল টু কে এক্স। হ্যাঁ, ওটা বলে দিয়েছে কোয়েশ্চেনিং। ওকে, সো তাহলে এখান থেকে কী বোঝা গেল যে ত্বরণটা এক্সের উপর ডিপেন্ড করছে। তাহলে যত দূরত্ব বাড়বে ত্বরণ পরিবর্তন হবে, তার মানে এখান থেকে কী হবে, পরিবর্তনশীল ত্বরণ হবে, তাই না? না হবে জি সাইন থিটা, না হবে জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা, মন্দনে কোনো গল্প নাই, আর পরিবর্তনশীল ত্বরণই হবে। তাহলে বুঝতে পারলে, কারণ এক্সের উপর ডিপেন্ড করছে। ওকে, এটা এমনি দেখে বোঝা যাচ্ছিলো, কারণ যেহেতু যেখানে মিউ বলে দিচ্ছে কে এক্স, মানে মিউ এক্সের উপর ডিপেন্ড করে, অর্থাৎ ত্বরণটাও এক্সের উপর ডিপেন্ড করবে, তার মানে এটা পরিবর্তনশীল ত্বরণ হবে। নেক্সট, 5 কেজি ভরের একটা ব্লক একটা অমসৃণ অনুভূমিক তলে আছে, ভালো কথা। তল ব্লকের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক আর চল ঘর্ষণ গুণাঙ্ক দুটাই দেওয়া আছে, মানে যতক্ষণ না চলবে ততক্ষণ স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এটা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মানে কিন্তু সীমাস্ত মান, হ্যাঁ, ঘর্ষণ গুণাঙ্কের। এটা দিয়ে যে ঘর্ষণটা বেরোয় সেটা ঘর্ষণের সীমাস্ত মান, আর এটা দিয়ে যেটা বেরোবে সেটা হলো চল ঘর্ষণের সময় যে ঘর্ষণের মান। ওকে, একটা অনুভূমিক বল ব্লকটিতে, একটি অনুভূমিক বল ব্লকটিতে প্রয়োগ করা হলো যাতে এটি ঠিক গতিশীল হয়, ভালো কথা। ঠিক গতিশীল, জাস্ট গতিশীল, ঠিক আছে, জাস্ট গতিশীল, মানে ও সীমাস্ত ঘর্ষণের সমান বল পেয়েছে। হ্যাঁ, ব্লকটি চলতে শুরু করার পরেও যদি বলটা ক্রিয়া করে তাহলে ব্লকটির ত্বরণ কত হবে, গল্পটা বোঝো।
এটা ব্লক, এটা মেঝে আর ব্লক যতক্ষণ স্থির অবস্থায় থাকবে এর উপর অ্যাপ্লাইড ফোর্স করা হলে এই বরাবর কাজ করবে ফ্রিকশন, আর যে ফ্রিকশনটা হলো স্থিত ঘর্ষণ। কি ফ্রিকশন? স্থিত ঘর্ষণ। এবার যত আমি অ্যাপ্লাইড ফোর্সটা বাড়াবো তত স্থিত ঘর্ষণটা নিজেকে বাড়াবে, কারণ স্থিত ঘর্ষণ একটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, নিজেকে বাড়াতে পারে। এবং যখন আমি এই স্থিত ঘর্ষণের সীমাস্থ মানে পৌঁছে যাব, মানে স্থিত ঘর্ষণ ইজ ইকুয়াল টু হয়ে যাবে সীমাস্থ ঘর্ষণ, তখন যে অ্যাপ্লাইড ফোর্সটা হবে সেই অ্যাপ্লাইড ফোর্সটা হলো একে মুভ করার সীমাস্থ মান। মানে এই বলে এখন যে বলটা দিয়েছি, যে সময় ঘর্ষণ বলটা সীমাস্থ ঘর্ষণ হয়ে গেছে, সেই সময় যে ঘর্ষণ বলটা আমি প্রয়োগ করে, মানে যে বলটা প্রয়োগ করেছি সেই বলটাতে বস্তুটা জাস্ট মুভ করবে, জাস্ট মুভ। ওকে, তাহলে জাস্ট মুভ করার জন্য কতটা ফোর্স লাগছে সেটা বের করি। প্রথমত স্থিত ঘর্ষণে বের করা কিন্তু যায় না, যেটা বের করা যায় ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে, সেটা কিন্তু সীমাস্থ ঘর্ষণই। তার মানে ঘর্ষণ F ইকুয়াল টু যে মিউ এন হয়, এখানে মিউটা কিন্তু তোমার সীমাস্থ ঘর্ষণের মান 0.7, স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান। ঠিক আছে, এটা ঠিক আছে। যদি কোনো কেসে তোমাকে এরকম প্রশ্ন দেয়, যেটা আমরা আগের এমসিকিউ করেছি, যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, এবার অ্যাপ্লাইড ফোর্সও দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে তার এন গুণ করে যে তা তুমি পেলে, সেটা কিন্তু সীমাস্থ মান। সেটা যদি তোমার অ্যাপ্লাইড ফোর্সের থেকে কম মানে বেশি আসে, তাহলে তোমাকে বুঝতে হবে অ্যাপ্লাইড ফোর্সের যেটা, সেটাই কিন্তু ঘর্ষণ বলের মান। স্থিত ঘর্ষণের মান সবসময় অ্যাপ্লাইড ফোর্সের সমান হয়, ঠিক আছে, যতক্ষণ না সীমাস্থ ক্রস করছে, মনে থাকবে। আর যেটা মিউ দিয়ে গুণ করে পাওয়া যায় সেটা কিন্তু সীমাস্থ মান, ঘর্ষণের সর্বোচ্চ মান, স্থিত অবস্থার ঘর্ষণের সর্বোচ্চ মান ওটা। হ্যাঁ, তাহলে এখানে 0.7কে যদি আমি এন দিয়ে গুণ করি, এবার এন বের করার উপায় কি? এর এম জি নিচে কাজ করবে, এম কত? 5 কেজি, এবার 5G নিচে কাজ করবে, উপরে কাজ করবে এন। তাহলে এন ইকুয়াল টু mg, তাহলে এখানে হবে ইন্টু 5 ইন্টু জি এর মান 10, দ্যাট ইজ ইকুয়াল টু 5 7 35 ইন্টু 10 35 নিউটন। সো এখানে ফ্রিকশনটা ম্যাক্সিমাম ফ্রিকশন 35 নিউটন, দ্যাটস মিন ম্যাক্সিমাম ফোর্স যেটা অ্যাপ্লাই করা হয়েছে, যেটা ওকে জাস্ট মুভ করাতে পারবে, সেটা নাথিং বাট 35 নিউটন। কথাটা বুঝলে কিনা বলো? 5 কেজি ভরের একটা ব্লককে একটি অমসৃণ অনুন্মুক্ত তলে রাখা আছে, তল ও ব্লকের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক এত। চলো ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, পরে দেখছি। একটা অনুভূমিক বল ব্লকটিতে প্রয়োগ করা হলো যাতে ঠিক গতিশীল হয়, তাহলে অনুভূমিক বলটার মান হলো কিন্তু 35 নিউটন, কারণ 35 নিউটন বলটাই হলো জাস্ট গতিশীল করার বল, কারণ সীমাস্থ ঘর্ষণের মান 35 নিউটন। ওকে, ক্লিয়ার? এবার যেই গতিশীল হয়ে গেল, ঘর্ষণটা কিন্তু পাল্টে হয়ে গেল তোমার, এটা চেঞ্জ হয়ে গেল চলো ঘর্ষণ। ঠিক গেল? চলো ঘর্ষণ। যতক্ষণ না চলছিল তখন ঘর্ষণটা কিন্তু চলো ঘর্ষণ ছিল না, স্থিত ঘর্ষণ ছিল, সেখান থেকে সীমাস্থ ঘর্ষণ হলো। চলো ঘর্ষণ বের করা কিন্তু আবার নতুন করে করতে হবে, যার জন্য ঘর্ষণ গুণাঙ্কর প্রয়োজন, এবং সেটা দেওয়া আছে 0.5। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ মান? চলো ঘর্ষণের মান কত? এফ ড্যাশ ইকুয়াল টু মানে মিউ আবার এন, কিন্তু মিউ ড্যাশের মান 0.5 ইন্টু এন কত? এন হলো তোমার সেই 5 ইন্টু 10, দ্যাট ইজ ইকুয়াল টু 5 5 25 25 নিউটন। তাহলে চলো ঘর্ষণের মান কিন্তু সীমাস্থ ঘর্ষণের থেকে কম। সো নাও যখন এটা চলতে শুরু করলো তখন আমাকে 35 নিউটন বল প্রয়োগ করতে হয়েছে, কারণ সীমাস্থ ঘর্ষণের মানও 35 নিউটন, বাট জাস্ট চালানোর জন্য এটা। বাট যেই চলতে শুরু করলো এই ঘর্ষণ বলটা কমে গিয়ে 25 নিউটন হয়ে গেল, কারণ ঘর্ষণ গুণাঙ্ক চেঞ্জ, চলো ঘর্ষণের ক্ষেত্রে চলো ঘর্ষণ গুণাঙ্ক। দ্যাটস মিন তোমার এক্ষেত্রে যে অ্যাপ্লাইড ফোর্সটা 35 নিউটন, সেটা কিন্তু ঘর্ষণ বলের থেকে বেশি হয়ে গেল। আর যখনই অ্যাপ্লাইড ফোর্স ঘর্ষণ বলের থেকে বেশি হয়ে যাবে, তখন বস্তুটা আর কিন্তু সমবেগে চলতে পারবে না, তার মানে তখন তার মধ্যে ত্বরণ সৃষ্টি হয়ে যাবে। ক্লিয়ার? সো যদি আমি এই 35 নিউটন বলটা কন্টিনিউয়াস দিতে থাকি, তাহলে ব্লকের মধ্যে কিন্তু এবার ত্বরণ সৃষ্টি হয়ে যাবে, কারণ সমবেগে চলবে না। এই অবস্থায় কিন্তু 35 মিনিট যদি চলো ঘর্ষণের ব্যাপার না থাকতো, এই সীমাস্থ ঘর্ষণে থাকতো 35, তাহলে কিন্তু বস্তুটা সমবেগে চলতো। কিন্তু যেই বস্তুটা চলতে শুরু করে, তখন তার মধ্যে আর সীমাস্থ ঘর্ষণ কাজ করে না, স্থিত ঘর্ষণ কাজ করে না, তখন যেটা কাজ করে সেটা হলো চলো ঘর্ষণ। আর চলো ঘর্ষণের মান হলো 25 নিউটন। ঠিক আছে, মিউটা সেন্ড বের করে পেলাম। তাহলে এখন অ্যাপ্লাইড নেট ফোর্স হয়ে গেল। সো নেট ফোর্স কত? নেট ফোর্স যেটা ইকুয়াল টু হয় আবার এম এ। তাহলে নেট ফোর্স কত? নেট ফোর্স হয়ে গেল 35 মাইনাস 25 ইকুয়াল টু M5 ইন্টু এ বের করতে হবে। তাহলে এখান থেকে এ বেরিয়ে গেল 10/5, দ্যাট ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো অ্যাক্সেলারেশনটা কত হবে? ত্বরণটা হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি বুঝতে পারলেন, ভালো করে বুঝবে, খুবই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। একটা অঙ্ক কিন্তু তোমাকে অনেক কিছু মানে
এক্সপ্লেন করে দেয় স্থিতকর্ষণ কী, সীমাস্থকর্ষণ কী, চলকর্ষণ কী, এই একটা অঙ্কের মাধ্যমে কিন্তু আমরা ডিটেলসে এক্সপ্লেন হয়ে গেল ব্যাপারটা। চলো নেক্সট 14 কী বলছে, সম্পূর্ণ মসৃণ একটা 45 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট নততল বরাবর নামতে একটা বস্তুর যে সময় লাগে 45 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট একটি অমসৃণ তল বরাবর নামতে তার থেকে অবশ্যই বেশি সময় লাগা উচিত। সো n গুণ বেশি সময় লাগে। তাহলে বস্তু আর যে অমসৃণ তলটা রয়েছে তাদের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? মিউ ইকুয়াল টু সামথিং সামথিং দেওয়া আছে 1/1 - n স্কোয়ার, 1 - 1/n স্কোয়ার, √1 - 1/n স্কোয়ার, নাকি √1 - 1/n স্কোয়ার, এক্সেট্রা এক্সেট্রা দেখা যাক। সো কোনটা হয় দেখা যাক। সো কেসটা কী বোঝো আগে? কেসটা হলো যে একটা 45 ডিগ্রি কোণের নতকোণ রয়েছে, ওকে 45 ডিগ্রি, ভালো কথা। এখানে যদি কোনো একটা বডি থাকে তাহলে আমরা জানি সেই বডিটার mg কাজ করে এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার টু দ্য ভূমি, তার সাথে এটা থিটা হলে এই অ্যাঙ্গেল বরাবর কাজ করে তার mg cos থিটা উপাংশ, আর এই বরাবর কাজ করে mg sin থিটা উপাংশ। হয়ে গেল। বক্তব্য হলো যদি মসৃণ তল হয়, যদি মসৃণ তল হয় তাহলে শুধু এই mg sin থিটার অপোজিটে কোনো রকম ফ্রিকশন বল কাজ করবে না, কিন্তু যদি অমসৃণ তল হয় তাহলে কিন্তু অপোজিটে একটা ফ্রিকশন কাজ করবে, ওকে। আর এই বরাবর কাজ করে n, ওকে। আচ্ছা, এবার যখন মসৃণ তখন তো যেহেতু ফ্রিকশনটা নিচ্ছি না তাহলে ফার্স্ট কেসটাকে করে ফেলি, যে যখন মসৃণ তল বরাবর সে নামছে তখন কি কেসটা হবে? তখন তার যে কেসটা হবে তাতে নেট ফোর্স এদিকে হবে mg sin 45 যেটা ইকুয়াল টু হবে ma, কারণ নেট ফোর্স ইকুয়াল টু হয় ma, আর n আর এই mg cos 45 সেম হবে, ওকে। কারণ এই আকাশে তো উড়ে যাচ্ছে না বা মাটিতেও গেঁথে যাচ্ছে না, ফলে এই দুটো কম্পোনেন্ট সমান, আর এটার অপোজিটে কম্পোনেন্ট অপোজিটে কিছু নেই, ফ্রিকশন নেই, ফলে mg sin থিটা এই বলটার জন্যই ও নিচের দিকে গড়াচ্ছে, ফলে নেট ফোর্স ma ইকুয়াল টু mg sin 45, এই প্রবলেম 500 বার করেছো, দ্যাটস মিন এখান থেকে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু g sin থিটা। তাই তো হয়, তাই তো হয়। নততল বরাবর যখন কোনো বস্তু পড়ে তখন তার অ্যাক্সেলারেশন হয় g sin থিটা ফর মসৃণ তল। আচ্ছা, অমসৃণ তল যদি বলি, এটাই যখন অমসৃণ তল হবে নাথিং বাট এখানে একটা ফ্রিকশন অ্যাড হয়ে যাবে, যে ফ্রিকশন ইকুয়াল টু হয় আবার মিউ ইন্টু n, আর n মানে আবার mg cos 45, তাহলে মিউ mg cos 45, ওকে, বা cos থিটা যখন থিটা দিয়ে করবো। সো ইন দিস কেস ma ইকুয়াল টু হবে নেট ফোর্স হয়ে যাবে, নেট ফোর্স ইকুয়াল টু ma, সো mg sin 45 মাইনাস মিউ mg cos 45, দ্যাট ইজ m কমন নিয়ে কেটে গেলে a ইকুয়াল টু g sin থিটা মাইনাস মিউ g cos থিটা। এটা বারবার এসছে, আমি আবার পড়ালাম, 500 বার করাচ্ছি, দেখে নাও, ভালো করে বুঝে নাও। এটা ইকুয়াল টু, সো এটা হলো মসৃণ তলে অ্যাক্সেলারেশন, এটা অমসৃণ তলে অ্যাক্সেলারেশন। সব ব্যাপারে এই ফর্মুলাটাই কাজ করবে, যে মসৃণ তলে অ্যাক্সেলারেশন হয় জি সাইন থিটা, আর অমসৃণ তলে অ্যাক্সেলারেশন হয় জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। বারবার দেখে নাও, 500 বার দেখে নাও, বারবার এই একই জিনিসই আসছে। এবার গল্পটা আসি, অ্যাক্সেলারেশনটা বের করার কারণ কি? যেহেতু এখানে টাইমের গল্প আছে, সো কাইনেমেটিক্স ইউজ করতে হবে। কাইনেমেটিক্স আমাকে ইউজ করতে হবে ফর্মুলাগুলো, যে ফর্মুলার মধ্যে এখানে আমরা কোনটা ইউজ করবো, যেহেতু নততলটা সেম নততল, জাস্ট অ্যাঙ্গেলও সেম, সব কিছু সেম, জাস্ট ঘর্ষণ আছে, ঘর্ষণ নেই এই ব্যাপারটা আছে। সো এখান থেকে এত দূর যদি আমি এস ধরি, তাহলে ফার্স্ট কেসে এস ইকুয়াল টু হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ তো শূন্য হয় ইনিশিয়ালি যখন বস্তুটাকে রাখা হয়, সো হাফ অফ এটি স্কোয়ারে জি সাইন অফ 45 ইন্টু টি স্কোয়ার হবে। আর ইন দিস কেস যদি বলি তাহলে এস ইকুয়াল টু হবে হাফ অফ জি সাইন 45 মাইনাস মিউ জি কস 45। এই জিনিসটা বোঝো যে এখানে যদি টি ডাস টাইম লাগে তাহলে সেম এখানেও তো ইনিশিয়ালি যদি অমসৃণ তল হয় ইনিশিয়ালি তো স্থিরভাবে রেখেছি, সো হাফ ইউটি শূন্য প্লাস হাফ অফ জি টি স্কোয়ার মানে টি ড্যাশ স্কোয়ার। এই হলো গল্প, এই হলো এস। এবার এটা কিন্তু সমান, কারণ এই এস দুটো কিন্তু আবার ইকুয়াল, কারণ একই ডিস্টেন্স। সো এখান থেকে বলতে পারি হাফ অফ জি সাইন 45 এর মান যদি বসিয়ে দিই 1/√2 ইন্টু টি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ অফ জি কমন নিলাম 1 সাইন 45 1/√2 মাইনাস মিউ বাই কস 45 মানে 1/√2 ইন্টু টি ড্যাশ মানে আবার কত বলছে যে প্রথমটার থেকে এন গুণ বেশি সময় লাগে, এন টি মানে এন স্কোয়ার টি স্কোয়ার। এখান থেকে যদি দেখি ক্যালকুলেশন করে তাহলে আমরা কী কী দেখবো, এই হাফ কাটবে, এই জি কাটবে, এই টি স্কোয়ার কাটবে, ওকে।
আর কিছু কাটবে, এখান থেকে 1/√2 যদি কমন নিই তাহলে 1/√2 ইকুয়াল টু 1/√2 কমন নিতে গেলে 1 মাইনাস মিউ ইন্টু এন স্কোয়ার, দ্যাট ইমপ্লাইজ 1/√2 1/√2 কেটে গেল, দ্যাটস মিন এদিকে গেল 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু 1/n স্কোয়ার করে দিলাম। হ্যাঁ, এখানে করছি, দ্যাট ইমপ্লাইজ 1 আছে এদিকে ভাগ করে দিলাম 1/n স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস মিউ, দ্যাট ইমপ্লাইজ মিউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/n স্কোয়ার। সো কোন অপশানটার সাথে মিলল? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো বোঝা গেল কিনা? সিম্পল। চলো নেক্সট 15 নম্বর কী বলছে দেখো, থিটা নততলের এক নততলের ওপর দিকে এম ভরের একটি বস্তুকে ইউ বেগে ঠেলে দেওয়া হলো। বস্তু ও নততলের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ব্লকটি নততল বরাবর যত দূর গিয়ে থামবে তা হলো a ইকুয়াল টু ইউ স্কোয়ার মিউ বাই 2g সাইন থিটা, ইউ স্কোয়ার মিউ বাই 2g সাইন থিটা, 2g কস থিটা, ইউ স্কোয়ার বাই 4g সাইন থিটা, নাকি ইউ স্কোয়ার বাই 4g কস থিটা। অঙ্কটা করানোর আগে তোমাদের বলে দিই একটি কথা, এই অঙ্কটা যত বড়ই বিজ্ঞ করাক না কেন, যেভাবেই করাক না কেন, আমার মতে অ্যাকর্ডিং টু মি অঙ্কটা ভুল আছে। দেয়ার ইজ এ সাম প্রবলেম ইন দিস প্রবলেম, নইলে অপশন মিলবে না। করাতে গিয়ে ভুলটা বলছি এবং কোয়েশ্চেনটা একটু শুধরে নেবে আমার মতে। তোমার যদি কেউ যদি তোমাকে করিয়ে থাকে দ্যাটস ওকে, নো প্রবলেম অ্যাট অল। তবে আমার মতে প্রবলেমটাতে প্রবলেম আছে, একটু অঙ্কটা কারেকশান করা দরকার আছে। কি দরকার আছে সেটা বলছি। দেখো, তুমি নিজেই বিবেচনা করবে, যদি তুমি ফ্রিকশনটা ভালো করে থিওরি পড়ে থাকো তাহলে তুমি নিজেই বিবেচনা করে দেখবে। আমি এই অঙ্কটার জন্যই, একমাত্র এই অঙ্কটার জন্যই তোমাদের কিন্তু ভিডিওটা দিতে এত লেট হয়ে গেল, নইলে কিন্তু এটাতে আমি বলিনি যে 1K ভিউ লাগবে তাহলে দেবো। এই অঙ্কটা আমাকে প্রচুর আটকেছে এবং আমি লজিক খুঁজেই পাইনি। ফাইনালি আমি তোমাদের যে লজিকটা দেখাবো, কোয়েশ্চেনটাকে কারেকশান করব, সেই কারেকশান করে অঙ্কটা করো। দেখো কি বলছে বুঝো। গল্পটা হলো, এটা হলো একটা নততল, ভালো কথা, নততলের চলঘর্ষণ গুণাঙ্ক মিউ, ভালো কথা। এবার একটা বস্তুকে কি করেছে, এম ভরের বস্তুকে ইউ বেগে ওপর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ইউ বেগে কী করা হয়েছে, এখানে ছবিটা আমি এখানে আঁকছি, কল্পনা করবে। ইউ বেগে ওপর দিকে ঠেলে দেওয়া হয়েছে, আর তাহলে কত দূর গিয়ে সেটা থামবে, এই হলো গল্প। বক্তব্যটা হলো, যখন উপর দিকে ওকে ইউ বেগে ঠেলে দেওয়া হয়, অর্থাৎ ওর উপর কিন্তু ফ্রিকশনটা নিচের দিকে চলে আসে। হ্যাঁ, এটাকে প্রথমে বুঝতে হতে হবে, কারণ ওকে আমি ওপরের দিকে ঠেলছি, ওর যাওয়ার উপক্রম উপর দিকে। কোনো বস্তু কোনো তলের সংস্পর্শ থেকে যেদিকে যায় তার উল্টো দিকে ফ্রিকশনটা কাজ করে, এবং সেই ফ্রিকশনটা কি ফ্রিকশন? চলঘর্ষণ। সো দিস এফ ইকুয়াল টু নাথিং বাট মিউ ইন্টু এন, ঠিক আছে? মিউটা কোন মিউ? চলঘর্ষণ গুণাঙ্ক। ওকে, এইবার নর্মালি যেটা হয় সাধারণত, এই বরাবর ওর এমজি কাজ করে, এই বরাবর কাজ করে এমজি কস থিটা, এটা যদি থিটা হয়, এই বরাবর কাজ করে ওর লম্ব প্রতিক্রিয়া বল, আর 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 এইভাবে এই বরাবর কাজ করে এমজি সাইন থিটা। ওকে, সো এই বস্তুটাকে যখন আমি ওপরের দিকে ঠেলে দিয়েছি, তখন তার উপর কিন্তু দুটো বাধা বল কাজ করছে, একটা এমজি সাইন থিটা, একটা এফ। এমজি সাইন থিটা ফর ন্যাচারাল ওর ওয়েটের জন্য যে কম্পোনেন্ট তৈরি হয়, আর ফ্রিকশনটা যেটা সাধারণত এদিকে তৈরি হয়, কারণ সবসময় তো এদিকেই নামে, কিন্তু যেহেতু এটা ওপর দিকে ঠেলে দিচ্ছি অর্থাৎ তার উল্টো দিকে কাজ করবে। সো এখানে বাধা বলটা কত? দ্য বাধা বলটা হলো, বাধাতে কি চন্দ্রবিন্দু লাগে জানি না, মনে পড়ছে না, যে বাধা বল এফ ইজ ইকুয়াল টু হবে কত? এফ প্লাস এমজি সাইন থিটা, দ্যাট ইজ এফ মানে মিউ এন প্লাস এমজি সাইন থিটা, দ্যাট ইজ মিউ, আবার এন মানে এমজি কস থিটা, এমজি কস থিটা প্লাস এমজি সাইন থিটা। দিস ইজ দ্য বাধা বল। প্রশ্ন কী করেছে, এখান থেকে আবার বাধা বল ইকুয়াল টু এম এ, তাহলে এখান থেকে এ বার করবো, তারপরে যতদূর গিয়ে থামবে সেটা বার করবো। সো এ ইজ ইকুয়াল টু হয় এম এম কেটে গেলে মিউ জি কস থিটা, তাই তো, প্লাস জি সাইন থিটা। এটা হলো তোমার বর্তমানে এর মন্দন। এটা কিন্তু মন্দন ভাই, মন্দন কিন্তু, হ্যাঁ, ওপর দিকে ঠেলে দিচ্ছি। হ্যাঁ, এই মন্দনটা এই বস্তুটার উপর ক্রিয়েট হচ্ছে বলে আলটিমেট ও গিয়ে দাঁড়াবে। কিন্তু এই মন্দনটা তুমি যদি ব্যবহার করো
তাহলে কিন্তু তোমার এই একটা অপশন আসবে না। কেন আসবে না তাও আসছি, আগে করে নিই কী আসা উচিত। এবার কী বের করতে হচ্ছে, কত দূর গিয়ে থামবে। তো আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, বিকজ মাইনাস কেন ফর বন্ধন। সো এখান থেকে অন্তিম একটা 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। সো এস ইকুয়াল টু নাথিং বাট ইউ স্কোয়ার বাই 2a, দ্যাট ইজ ইউ স্কোয়ার বাই 2 ইন্টু মিউ জি cos theta plus g sin theta. This is the answer. This is the answer, যেটা তোমার অপশনে তো নাই আছে। বলো ভাই, অপশনে তো নাই। কেন অপশনে নাই? কারণ এখানে একটা কনসিডারেশন করা হয়েছে, যেটা মানে আমি মানে দেখলাম অনেক সলিউশন, এটার সলিউশন হয় না টেক্সট সলিউশনগুলো, সেখানে চেক করলাম যে একটা অদ্ভুত কনসিডারেশন করা হয়েছে। কি কনসিডারেশন করা হয়েছে? যে বস্তুটা যখন টপ পজিশনে চলে গেছে তখন তো বস্তুটা থেমে গেছে, আর থেমে যাওয়া মানে সেই সময় ওর উপর ক্রিয়াশীল ঘর্ষণ বল, তো যাই হোক তখন বস্তুটা এদিকে নামবে এমজি সাইন থিটা দিয়ে, আর এদিকে যাবে তোমার ফ্রিকশন দিয়ে। এবার যেহেতু বস্তুটা থেমে আছে তাহলে ঘর্ষণ বল আর এমজি সাইন থিটা সমান। আরে ভাই, তখন যে ঘর্ষণটার উপর কাজ করছে ওটা তো স্থিত ঘর্ষণ দিয়ে, এখানে এফকে করা হয়েছে এমজি সাইন থিটা, ফলে এই এফকে করা হয়েছে এমজি সাইন থিটা, এখানে করা হয়েছে 2mg সাইন থিটা, ফলে এখান থেকে এমকে 2g সাইন থিটা, এখানে বসে দিলে ইউ স্কোয়ার বাই 2g সাইন থিটা, সরি 2 তো একটা আছে আর 2g সাইন থিটা মানে 4g সাইন থিটা, মানে অপশন সি এসছে। কথাটা বুঝছো? ভালো করে শোনো ভাই, এই অঙ্কটা কিন্তু তোমাকে মানে যদি কনসেপ্ট মানে তোমার কনসেপ্ট ঠিকঠাক ক্লিয়ার চাই, যদি কনসেপ্ট তোমার খোঁচা মারে যে না এটা আমি মানবো না, হাউ ক্যান ইট পসিবল, তাহলে এই অঙ্কটা তোমার খোঁচা মারবেই। যে সলিউশনগুলো দেখা যাচ্ছে টেক্সট হিসাবে, ঠিক আছে, এখন তো আজকাল সব সলিউশন টেক্সটে পাওয়া যায়, তুমি ঠিক আছে তুমি সার্চ করলে গুগলে সার্চ করো, স্ক্যান করো, ঠিক পেয়ে যাবে। কিন্তু সলিউশনে যেটা বলছে, যেটা সলিউশন দেখাচ্ছে সেটাতে যে এইখানে যখন বস্তুটা পৌঁছে যায়, সেই হিসাবে পৌঁছে যাওয়ার পর তো সবাই জানে থেমে গেছে, তো বলছে থেমে গেলে এমজি সাইন থিটা এবার নিচে কাজ করবে, আর তো উঠছে না, আর তখন ফ্রিকশনটা উপর দিয়ে কাজ করবে, কারণ উপক্রম তখন নিচে নামার। এবার যেহেতু থেমে আছে এই দুটো সমান, কিন্তু ভাই ওখানে তো যে ঘর্ষণটা কাজ করছে স্থিত ঘর্ষণ, আর যখন ও চলছে তখন তোর উপর কাজ করছে চল ঘর্ষণ, তো আমি স্থিত ঘর্ষণের মান চল ঘর্ষণে কেন বসাবো? এটা হলো প্রবলেম। সবাই তাই করেছে, এই স্থিত ঘর্ষণের মানটা এই চল ঘর্ষণের এফের জায়গায় বসিয়ে করেছে, বাট দ্যাট ইজ নট নট দ্য কেস। এটা কখনো হয় না, চল ঘর্ষণের মান অলওয়েজ স্থিত ঘর্ষণ বা সীমাস্থ ঘর্ষণ থেকে কম হয়। সো যখন একে আমি উপরে ফেলছি তখন তোর উপরে স্থিত ঘর্ষণ কাজ করার গল্প নেই, চল ঘর্ষণ কাজ করার চল ঘর্ষণ গুণাঙ্কই তাও আছে। আমি কি ভুল বলছি বল? তাই না, এখানে তো চল ঘর্ষণ কাজ করবে। সো এখানে যেটা আমি কারেক্ট করলাম, হ্যাঁ, এই প্রবলেমটাই আমি যখন সার্চ করতে একটা নিটের প্রবলেমে পেলাম, নিট যেই বইয়ে পেলাম এই ফ্রিকশনের এই প্রবলেমটা, সেখানে যেটা কারেক্ট করেছে সেটা হলো যে প্রশ্নটা শুরুর আগে একটা কথা বলে দেওয়া হয়েছে যে যদি কোনো এম ভরের একটি বস্তু, অ্যাড করে নে ভাই এখানে স্টার করে, গল্পটা বলেছে যদি কোনো এম ভরের বস্তু মিউ চলঘর্ষণ বিশিষ্ট নততলে সমবেগে নামে, তবে তাকে ইউ বেগে ওপরের দিকে ছুঁড়ে দিলে কত দূর গিয়ে থামবে? এইটা পেলাম নিটে, যে কোয়েশ্চেনটা দেখে আমি স্যাটিসফাই হলাম যে আগে এই কন্ডিশনটা লাগবে এখানে এই অপশনগুলোর জন্য, যে বস্তুটাকে যদি আমি নামতে দিই তখন নামার সময় যে তোর সমবেগ থাকে, তাহলে নামার সময় যে চলঘর্ষণ কাজ করবে ওঠার সময় সেই চলঘর্ষণ কাজ করবে। তাহলে নামার সময় গল্পটা নিয়ে আমি আগে অঙ্কটাকে এগাই। নামার সময় দেখো ভালো করে, এটা কখন করছি? নামার সময় সিম্পল, এদিকে এমজি সাইন থিটা, বাকি আঁকলাম না, আর এদিকে কাজ করছে কি, এদিকে কাজ করে ফ্রিকশন, এদিক কাজ করে এমজি কস থিটা, এদিক কাজ করে এন, আর এই বরাবর এমজি আর কি। এই তো নামার সময়। এবার নামার সময় যদি ও সমবেগে নামে তাহলে প্রত্যেকটা জায়গায় কি বললাম,
প্রত্যেকটা জায়গায় ওর ফ্রিকশন আর এমজি সাইন থিটা ইকুয়াল হবে, যেহেতু সমবেগে নামছে। ফলে এখান থেকে আমি লিখতে পারি যে এফ ইকুয়াল টু এমজি সাইন থিটা অর মিউ এন, মানে মিউ এন হয়তো মিউ এন, এন মানে আবার এমজি কস থিটা, মিউ এমজি কস থিটা ইকুয়াল টু এমজি সাইন থিটা। দ্যাট ইমপ্লাইজ এখান থেকে এম এম জি জি কেটে গেল, দ্যাট ইমপ্লাইজ ট্যান থিটা ইজ ইকুয়াল টু মিউ। কি বলতে পারি? ট্যান থিটা ইজ ইকুয়াল টু মিউ। দেন এই মিউটা যদি আমি এখানে ইউজ করি তাহলে কিন্তু তোমার ফর্মুলাটা চলে আসবে 2 ইন্টু ট্যান থিটা, ট্যান থিটা জিটা কমন নিলাম, হ্যাঁ, 2g ট্যান থিটা কস থিটা প্লাস সাইন থিটা। এবার ট্যান থিটার কস থিটা মানে হয় সাইন থিটা প্লাস কস থিটা, একটা কস থিটা কেটে গেল, সাইন থিটা সাইন থিটা 2 সাইন থিটা, দ্যাট ইজ ইউ স্কোয়ার বাই 2g ইন্টু 2 সাইন থিটা মানে 4g সাইন থিটা, অপশন সি। দেখো বুঝলে না, এটাই তোমার আলটিমেট অ্যান্সার কিন্তু যদি তোমার কোয়েশ্চেনটা থাকে। কিন্তু এই অপশনটা যদি মেলাতে হয় তাহলে এই কন্ডিশনটা আনতে হবে যে ওকে এমন নততলেটা যে নততলে ওকে ওপর থেকে ছেড়ে দিলে ও সমবেগে নামতে পারে। সমবেগে নামার অবস্থায় আমি কিন্তু চলঘর্ষণটা ইউজ করতে পারবো, যে ঘর্ষণটা মিউ দেওয়া আছে সেই চলঘর্ষণ ইউজ করে বলতে পারি এফ ইকুয়াল টু এমজি সাইন থিটা, সেখান থেকে এফ ইকুয়াল টু হয় মিউ এন, মিউ মানে মিউ এমজি কস থিটা, সেখান থেকে মিউ এর মান হয় ট্যান থিটা। এই মিউ এর মানটা আমি কিন্তু ব্যবহার করার পর আমি ইউজ বের করলাম যে এস ইকুয়াল টু হলো ইউ স্কোয়ার বাই 4g সাইন থিটা। দেখ ভাই মাথায় ঢুকলো কি না, ভালো করে দেখ এবং লজিক দেখ তুই যে এইটাই সঠিক কিনা, এবং আমাকে কমেন্ট করে জানা যে তোর কিছু ডাউট হলে বা আগেরটাই তোর সঠিক মনে হলে। ওকে চল নেক্সট 16 17। 16 কি বলছে? একটা অমসৃণ অনুভূমিক তলে অবস্থিত একটা ব্লককে তলের ওপর দিয়ে গতিশীল করার জন্য স্পর্শতলে সমান্তরালে যে বল প্রয়োগ করতে হয় তার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘর্ষণ বলের মান যেভাবে পরিবর্তিত হয় তার নিচের লেখচিত্রের সাহায্যে দেখানো হলো কোনটা সঠিক। এটা তোমাদের থিওরিটিক্যাল কোয়েশ্চেন, আশা করি জানো, বারবার পড়েছো যে তুমি জানো যে একটা বস্তুকে যখন কোনো একটা তলের সংস্পর্শে রেখে কি করা হয় তার উপর বল প্রয়োগ করা হয় তখন কি হয়, ওই তলের সংস্পর্শে উল্টো দিকে ঘর্ষণ বল কাজ করে। এবার যতক্ষণ বস্তু স্থির থাকে ততক্ষণ ঘর্ষণ বলটা স্থিত ঘর্ষণ, আর স্থিত ঘর্ষণ কিন্তু সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, মানে সেলফ অ্যাডজাস্টিং হয়। মানে তুমি মনে করো কোনো বস্তুর উপর 5 নিউটন বল, মানে মনে করো তোমার কাছে একটা আলমারি আছে, আলমারি রাখা আছে, একটা আলমারিকে তুমি 5 নিউটন বলে ধাক্কা মারলে, আলমারি কি সরলো না, তার মানে কি আলমারির তলে যে ঘর্ষণ বলটা সেটাও 5 নিউটন, সেটা তো বেশি বা কম হবে না। যদি বাই চান্স ঘর্ষণ বল বেশি বলো তাহলে আলমারি তুমি যেদিক ঠেলছো তার উল্টো দিকে চলে আসবে, সেটাও হবে না। আবার তুমি ঠেলছো সামনের দিকে হয়ে যাচ্ছে না, নেট ফোর্স 0, তার মানে কি ঘর্ষণ বলে যেটা কাজ করছে সেটা 5 নিউটন। এবার তুমি তোমার মানে বন্ধুকে ডাকলে দুজন মিলে ঠেলছো, তাও যদি না নড়ে তার মানে কি দুজন মিলে 10 নিউটন যখন করলে বলটা, তো উল্টো দিকে ঘর্ষণ বলটা নিশ্চয়ই 10 নিউটন, তাই জন্যই তো এগাচ্ছে না। তার মানে কি এই যে স্থিত ঘর্ষণ কি যেটা তোমার স্থির অবস্থায় ঘর্ষণ সেটা কিন্তু সেলফ অ্যাডজাস্টিং, তুমি যত ফোর্স অ্যাপ্লাই করবে যদিও না নড়ে দ্যাটস মিন ঘর্ষণ বলটাও সে নিজেকে সেই ফোর্সের সমান করে নেয়। এরকম করতে করতে যখন একটা লিমিট ক্রস করে যায় তখন সেটাকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ, মানে এরপরে তুমি ফোর্স দিতে গেলে ঘর্ষণ বল আর বাড়বে না, মানে এখন নেট ফোর্স তোমার থাকবে এবং বস্তুটা এগাবে। এবার যখন বস্তুটা এগাতে শুরু করে তখন কিন্তু ঘর্ষণ বলটা কমে যায়। তার মানে মনে করো তুমি যে 4-5 জন মিলে ঠেলছিলে, একবার ঠেলা শুরু হয়ে গেলে চলতে শুরু করলে তখন কিন্তু একজন বন্ধু বাদ দিলেও কিন্তু ঠেলা বন্ধ হয় না, ঠিক আছে? কেন? কারণ চলঘর্ষণ কিন্তু স্থিত ঘর্ষণ বা স্থিমাস্থ ঘর্ষণ থেকে কম, ঠিক আছে? যখন বস্তু চলতে শুরু করে তখন কিন্তু তার উপর ঘর্ষণ বলটা কমে যায়, ঠিক আছে? পরিমাণটা অনেক কমে যায়, ফলে মানে কি বলবো, তখন চলঘর্ষণ যখন থাকে তখন কিন্তু সীমাস্থ ঘর্ষণ যে মান তার থেকে কিন্তু কম হয় চলঘর্ষণটা, ঠিক আছে? সেই জন্য কোনো বস্তুকে চলাতে সময় লাগে, মানে প্রচুর লোক লাগে, কিন্তু যখন চলতে শুরু করে তখন 1-2টা লোক বাদ দিলেও কিন্তু চলা বন্ধ হয় না, ঠিক আছে? যতক্ষণ মানে ইকুয়াল অপোজিট ফোর্স থাকলেও চলবে, কারণ এখন তো মানে চলন্ত বস্তু, আর চলন্ত বস্তুর ইকুয়াল অপোজিট ফোর্স থাকলে কী হয়, মানে নেট ফোর্স চিহ্ন হলে কী হয়, সমবেগে থাকবে। তার থেকে ফোর্স কম হয়ে গেলে অ্যাপ্লাইড ফোর্স, তখন চলঘর্ষণ থেকে কম হয়ে গেলে তখন বস্তুটা আস্তে আস্তে রিটার্ডেশন হয়ে থেমে যাবে, ঠিক আছে? রিটার্ডেশন মানে মন্দন। সো এখান থেকে যেটা বুঝলে যে গ্রাফটা কেমন হওয়া উচিত, প্রথমে বাড়বে, ভালো কথা, তারপরে কনস্ট্যান্ট থাকবে, না এটা হয় না, বাড়বে, একটা সীমাস্থ মান যাবে, তারপরে কমবে, তারপরে চলঘর্ষণটা কনস্ট্যান্ট থাকবে। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো প্রথমে বাড়লো,
তুমি নিজে ফোর্স বাড়াচ্ছ, ঘর্ষণ বড় বাড়ছে, এটা হলো স্থিত ঘর্ষণ। এই টপে গিয়ে এটা হলো সীমাস্থ ঘর্ষণ, তারপরে একটু কমে যায়, দিয়ে চল ঘর্ষণটা কনস্ট্যান্ট থাকে। ওকে, সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 17টা কি বলছে, চিত্রে এ ব্লকের ভর 10 কেজি, ভালো কথা, মানে এই যে ব্লকটা এর ভর 10 কেজি, ভালো কথা, যেটা কাজ করছে এই বরাবর 10 জি, ঠিক আছে। আচ্ছা, আর ব্লকটির মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.22, মাঝখানে যে ঘর্ষণ কাজ করছে সেটা হলো ফ্রিকশন বলটা কত, 0. মানে মিউটা হলো, মিউ কি স্থিত ঘর্ষণ, মিউ এস হলো 0.22, আর চল ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে ইজ ইকুয়াল টু 0.2, ভালো কথা। ব্লক দুটিকে গতিশীল করতে হলে বি ব্লকটি ন্যূনতম ভর হবে, আছে গতিশীল করার জন্য ন্যূনতম বলছে। ন্যূনতম গতিশীল মানে কী বলতো, ন্যূনতম গতিশীল মানে হলো যে এর যে ভরটা, মনে করে এর ভর এম ধরলাম, তাহলে এম জি, এর ভরটা এমন হবে যাতে এখানে যে টেনশনটা কাজ করছে টি অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, তার জন্য এইখানে কাজ করছে টেনশন টি, সেম টেনশন অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। এটা তো এফবিডি বলে যে এই বডির উপর এম জি নিচে দিকে কাজ করছে, উপর দিকে টেনশন, এখানে টেনশন, আর উপর উল্টো দিকে ফ্রিকশন। এবার যদি এই টেনশনটার জন্য এই বডিটা সামনের দিকে মুভ করতে পারে, তাহলে কি বুঝবো, তাহলে বুঝবো যে এইখানে যে ঘর্ষণটা কাজ করছে সেটা চল ঘর্ষণ। আর যদি জাস্ট মুভ করার উপক্রম হয়, যেটা মুভ করবে মিনিমাম ফোর্স, তখন কিন্তু ওই যে ঘর্ষণটা কাজ করবে সেটা কিন্তু সীমাস্থ ঘর্ষণ। আর সীমাস্থ ঘর্ষণ বার করার জন্য আমাদের কী নিতে হয়, সীমাস্থ ঘর্ষণ বার করতে গেলে আমাদের নিতে হয় এফ ইকুয়াল টু মিউ এস, মানে স্থিত ঘর্ষণের ঘর্ষণ গুণাঙ্ক, কারণ যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকে সেই ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে যে ঘর্ষণটা বেরায় সেটা কিন্তু স্থিত ঘর্ষণের সীমাস্থ মান, মানে সীমাস্থ ঘর্ষণটাই, ঠিক আছে। কারণ স্থিত ঘর্ষণ তো সেলফ অ্যাডজাস্টিং, ওটার কোনো নির্দিষ্ট মান নেই, অ্যাপ্লাইড ফোর্সের সাথে ও নিজেকে পাল্টে নেয়। প্রথম অঙ্কটাই, প্রথম 3 না 4 নম্বর অঙ্কটা করেছিলাম যে স্থিত ঘর্ষণ কিন্তু কোনো নির্দিষ্ট মান নেই, ও কিন্তু নিজেকে চেঞ্জ করতে পারে। হ্যাঁ, তো যেটা মিউ দেওয়া থাকে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক হিসাবে, সেটার সাথে যদি আমরা যেটা ফর্মুলা মিউ এস ইন্টু এন করে যেটা পাই, সেটা হলো এতে এন কাজ করে, হ্যাঁ, এন মানে এম জি আর কি, মানে সেটা কিন্তু ওর সীমাস্থ মান। তাহলে এখানে যে ঘর্ষণ বলটা কাজ করছে তার সীমাস্থ মান হলো মিউ এস ইন্টু এম জি, মানে এম কোনটা, এম অফ এ অবশ্যই, দ্যাট ইজ ইকুয়াল টু মিউ এস কত 0.22 ইন্টু এম এ কত 10 ইন্টু 10, 10 ধরলাম, তাহলে 10 10 100 মানে এম এ কত 10 কেজি ইন্টু 9 10 আর 0.22, তো এখানে হবে কত 122, কত হলো 22, তো হ্যাঁ 22 নিউটন, এটা হলো ঘর্ষণ বল, ঠিক আছে। এটা কাজ করছে, ঘর্ষণ বল কাজ করছে। এবার দেখো এই ঘর্ষণ বল কিন্তু সীমাস্থ মান, তার মানে টি এর মান, এই যে টেনশনটা, এই টি এর মান কী হতে হবে, টি এর মান হয় ম্যাক্সিমাম 22 নিউটন হতে হবে অথবা ইকুয়াল টু 22 নিউটন হতে হবে। এটা বুঝলে কেন, কারণ টেনশনের মান যদি 22 নিউটন হয় তাহলে এই চলার উপক্রম হবে, মানে জাস্ট গতিশীল হবে, আর গ্রেটার দেন হলে তো গতিশীল হবেই। তো টি এর মানটা কী হতে হবে 22 নিউটন বা তার বেশি। এবার এই টিটা পাবো কোথায়, এখানে এফবিডি করো, এখানে টি কী হবে, টি ইকুয়াল টু এম জি, টি এর মান এখানে কি এম জি, ঠিক আছে। তার এম জি কত, এম জি হলো কত, এম হলো 9, জি হলো 10, সো দ্যাটস মিন এই এম ইন্টু 10 এই মানটা কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু 22 নিউটন হতে হবে, দ্যাট ইজ এম গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে 2.2 কেজি। বোঝা গেল, বাই 10 করে দিলাম। তাহলে কত এখানে মাস লাগবে 2.2 কেজি বা তার বেশি, কারণ 2.2 কেজি মাস হলেই তার করসপন্ডিং যে টেনশনটা, সেই টেনশনটা এখানে আসবে, সেই টেনশনের দরুন কিন্তু বস্তুটা জাস্ট গতিশীল হবে। যদি 2.2 কেজির থেকে সমান হয় তাহলে জাস্ট গতিশীল, আর 2.2 কেজির বেশি হলে গতিশীল হবে, মানে এখানে চলঘর্ষণ গুণাঙ্কের কোনো কাজ নেই। হ্যাঁ, আচ্ছা, অপশান দেখে কিন্তু আমি জি এর মানটা 10 ইউজ করলাম, 9 ইউজ করলে এর মধ্যে কোনো অপশানটাই আসছে না। ওকে, সো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট, বি ব্লকটির ওপর হ্যান্ডটাই বি কেন দিয়েছে, এই ব্লক দিলে তো হয়, আর তো কোনো ব্লক নাই। বি ব্লকটির ওপর একটি ঘাত বল প্রয়োগের ফলে এটি ভি প্রাথমিক বেগ নিয়ে অনুভূমিক তল বরাবর চলতে শুরু করলো। বি ব্লক আর তলটার মধ্যে চল ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ব্লকটি কত সময় পর থেমে যাবে। সিম্পল কথা, এর উপর ভি ধাক্কা বল দিলাম বলে ভি বেগ দিলাম, তো উল্টো দিকে অবভিয়াসলি ঘর্ষণ বল কাজ করবে, যেহেতু চলছে তো ঘর্ষণ বলটা কি, ঘর্ষণ বল কাইনেটিক ঘর্ষণ, তো এফ কাইনেটিক বল কি হয় মিউ ইন্টু এন। ওকে, দিস ইজ এন, দিস ইজ এম জি, দ্যাট ইজ মিউ ইন্টু এন মানে আবার জি,
তাহলে কাইনেটিক ফ্রিকশনের মধ্যে কাজ করবে মিউ ইন্টু এমজি, ভালো কথা। তাহলে এই ফ্রিকশনের জন্য কী হবে, আমি যখন কোনো বস্তুকে ঠেলে দেবো এই ফ্রিকশন বলটা একটা বাধা বল হিসেবে কাজ করবে, আর এই বাধা বলের জন্য কী হবে, তার মন্দন সৃষ্টি হবে। এবার মন্দনের যদি মান এ হয় তাহলে এই বাধা বল কত হয়, বাধা বল ইকুয়াল টু হয় এম এ। তো বাধা বলটা কত এখানে, মিউ এম জি, ঘর্ষণ বল ইকুয়াল টু এম এ, এখান থেকে এম এম কেটে গেল, সো এ ইকুয়াল টু মিউ জি। এটা কিন্তু মন্দন, ঠিক আছে। সো মন্দন পেয়ে গেলাম। তাহলে কতদূর গিয়ে থামবে, কত সময় পর গিয়ে থামবে আর কি, ধরলাম টি সময় পর গিয়ে থামবে, টি সময় পর থামবে। তো কোন সূত্রটা ইউজ করা যায়, সিম্পল ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, মাইনাস কেন, ফর মন্দন। সো অন্তিম বেগ 0 থেমে গেল, প্রাথমিক বেগ ভি, আমি ধাক্কা দিয়েছি, ঘাত বল দিয়েছি, তার ফলে পেয়েছে বেগ, মাইনাস এর মান মিউ জি, টি বের করতে হবে। সো এখান থেকে টি ইকুয়াল টু নাথিং বাট ভি বাই মিউ জি, কোনটা অপশন, ভি বাই মিউ জি, অপশন এ। খুবই সিম্পল প্রবলেম। 19, একটা অর্ধগোলাকৃতি বাটি, তার ভিতরে তলবে একটা পতঙ্গ খুব ধীরে ধীরে উপরে উঠছে, ভালো কথা। পতঙ্গ তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 1/3, খুব ভালো কথা। পতঙ্গ যখন সর্বোচ্চ অবস্থানে, এবং পতঙ্গের এখন বর্তমানে সর্বোচ্চ অবস্থান, আর অর্ধগোলাকৃতির তলের কেন্দ্রে সংযোগকারী রেখা, মানে আচ্ছা এইটা এই লাইনটা কি, আর উলম্ব রেখা মানে এটা, এর মাঝখানে কোন আলফা, যেটা ছবি দেওয়া আছে, তাহলে কোন সম্পর্ক ঠিক আচ্ছা। এখানে আমরা শুরু করি গল্পটা হলো, যখন পতঙ্গটা এই পজিশনে আছে, তোর এমজি, এটাকে পৃথিবী ধরলাম, এটা পৃথিবীর রেফারেন্স ধরলাম, তাহলে এই বরাবর কাজ করছে এমজি, ভালো কথা। তাহলে এই বরাবর কাজ করবে, এটা আলফা হলে এটাও আলফা হিসাবে এটা কাজ করবে এমজি কস আলফা। সেই করসপন্ডিং এই বরাবর স্পর্শক বরাবর এই বরাবর কাজ করবে এমজি সাইন আলফা। তাহলে এই বরাবর কাজ করবে এই স্পর্শক বরাবর ফ্রিকশন। ওকে, এই তো গল্প, তাই তো। তাহলে এই বরাবর কাজ করবে ফ্রিকশন। তাহলে যেই মুহূর্তে ও সর্বোচ্চ অবস্থানে পৌঁছে গেছে, সর্বোচ্চ অবস্থানে পৌঁছে গেলে কী হয়, পতঙ্গটা এক মুহূর্তের জন্য স্থির থাকে, তারপরে নিচের দিকে পড়বে বয়ে বয়ে। হ্যাঁ, পতঙ্গটা এগাচ্ছে, ঘর্ষণ বল কাজ করছে নিচের দিকে করতে করতে, একটা মুহূর্তে গিয়ে ঘর্ষণ বল আর পতঙ্গটা একদম, মানে পতঙ্গর যে এই এমজি সাইন থিটা এই কম্পোনেন্টটা সেম হয়ে যায়, তখন সেই মুহূর্তে পতঙ্গটা স্থির থাকে। আচ্ছা, এই বরাবর এন কাজ করে, তাহলে এই সব এই জায়গায় যদি পুরো এফবিডিটা দেখি, তাহলে আমরা দেখব ফ্রিকশনটা হবে কি এমজি সাইন আলফা, আর এনটা হবে এমজি কস আলফা। 500 বার করেছি এই ক্যালকুলেশন, এই পতঙ্গ হোক আর যাই হোক, এখানে সেম ক্যালকুলেশন। আচ্ছা, এফ মানে মিউ এন, সো মিউ এন ইকুয়াল টু এম জি সাইন আলফা, আবার এন মানে এটা, তাহলে মিউ এম জি কস আলফা ইকুয়াল টু এম জি সাইন আলফা, দ্যাট ইজ ইমপ্লাইজ এম জি কেটে গেল, তো মিউ ইকুয়াল টু নাথিং বাট ট্যান আলফা। ওকে, এবার মিউ এর মান কত, মিউ এর মান বলতেছে 1/3, সো 1/3 ইকুয়াল টু ট্যান আলফা। তো এই অপশানটা কি আছে না, ট্যান আলফা ইকুয়াল টু 3 আছে, তাহলে এটাকে উল্টে দাও, তাহলে 3 ইকুয়াল টু 1/tan আলফা, দ্যাট ইজ ইকুয়াল টু কট আলফা। সো অপশন ইজ কট আলফা ইকুয়াল টু 3, অপশন এ হয়ে গেল, প্রবলেম সলভড। নেক্সট, সো গাইস আজকে লাস্ট প্রবলেম 20টা পারলাম, 20টা করালাম, বুঝতে পারছো খুবই গরম আর পারছি না। আজকে 20টা আর একটা ক্লাসে 31 পর্যন্ত করে দেবো, টেনশন করো না। আরে ভাই, সেমিস্টার 1 দেরি আছে তো, সেট 1-এর সমস্ত অঙ্ক করানো আছে তো, করো না ওগুলো। এদিকে চলছে তো এমসিকিউ পরপর, অধৈর্য হচ্ছে কেন, সব পাবা, টেনশন নিও না। তোমার সেমিস্টার যেটা হচ্ছে সেগুলো প্র্যাকটিস করতে থাকো, যতগুলো এমসিকিউ দেওয়া হচ্ছে এটা প্র্যাকটিস করো, আর যতগুলো কী বলা থাকে সেট 1-এর অঙ্ক দেওয়া হচ্ছে সব প্র্যাকটিস করো, করতে করতে এটাও পেয়ে যাবে, একটু ধৈর্য ধরো, অত চাপ নিও না। কী বলছেন, একটা অমসৃণ অনুভূমিক টেবিলের এক প্রান্তে একটি ঘর্ষণহীন কপিকল আছে, মানে এই গল্পটা এটা আছে। কপিকলের ওপর দিয়ে একটি অতিক্রান্ত হালকা একটি অপসার্য সুতার এক প্রান্তে টেবিলের ওপর রাখা এ ব্লকের সাথে যুক্ত আর একটা প্রান্ত বি ব্লকের সাথে যুক্ত, যেটা ঝুলি দেওয়া হয়েছে, ভালো কথা। এ ও বি ব্লকের ভর যথাক্রমে 15 কেজি 10 কেজি, এ 15 কেজি আর বি 10 কেজি, ভালো কথা। তো টেবিলের তল ও এর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.4, এখানে যে ঘর্ষণ বলটা কাজ করছে সেই ঘর্ষণ বল F ইকুয়াল টু 0.4 ইন্টু এন, কারণ এখানে মিউ ইকুয়াল টু 0.4। ওকে, তো ভালো কথা। তারপরে কি বলছেন, এ ও বি ব্লক দুটিকে স্থির রাখার জন্য এ ব্লকটির উপর ন্যূনতম যে ভরের অপর একটা ব্লক সিকে বসাতে হবে তা হলো, দেখো ভাই এখানে 10 কেজি, তাহলে এই বরাবর কাজ করবে 10 ইন্টু জি, এই বরাবর কাজ করবে টেনশন, এই টেনশনটা এখানে আসবে, এই টেনশনের ধরুন এখানে এদিকে কাজ করবে ফ্রিকশন। ওকে, এইবার
এবার এখানে ওভারঅল দেখা যাবে যে এই ওভারঅল দুটো মিলে যেটা এক্সট্রা আছে, ওভারঅল দুটো মিলে যদি আমি ওয়েটটা ক্যাপিটাল এম ধরি, তাহলে ওভারঅল এখানে যেটা কাজ করবে সেটা হলো ক্যাপিটাল এম জি, ঠিক আছে, এটাই হলো। আর উপর দিকে ওভারঅল সব মিলে কাজ করবে এন, ঠিক আছে। তাহলে এন ইকুয়াল টু কি, এন ইকুয়াল টু ক্যাপিটাল এম জি, এটা মনে রাখো আগে, হ্যাঁ। এবার বক্তব্যটা শোনো। তাহলে এখানে যদি বলি আর জাস্ট মানে সবাই স্থির, জাস্ট মুভ করবে। মিনিমাম বলেছে তো, মিনিমাম মানে সীমাস্থ ঘর্ষণ, ঠিক আছে। এখানে সীমাস্থ ঘর্ষণ কাজ করবে, যেটা এই টেনশনের জাস্ট সমান, আর এই টেনশনটা এম জির জাস্ট সমান। তাহলে টি ইকুয়াল টু এখানে কত 10 জি থাকলো। আবার এখানে টি ইকুয়াল টু হবে কত, টি ইকুয়াল টু হবে ফ্রিকশনের সমান, জাস্ট ফ্রিকশনের সমান। কোন ফ্রিকশন, মানে চলু ঘর্ষণ, মানে সীমাস্থ ঘর্ষণ, মিউ এন, ওকে। এবার টেনশনটা কত বেরিয়েছে এদিকে 10 জি, আর এদিকে মিউ কত, মিউ রাখলাম, এন কত, এন হলো এম জি। কোন এম, এই পুরো এ আর সি এর এম, শুধু এ একা পারবে না সামাল দিতে, দেখাচ্ছি কেন। কারণ দেখো এখান থেকে জি কেটে গেল, তাহলে 10 ইকুয়াল টু মিউ এর মান কত, মিউ এর মান 0.4 ইন্টু এম, তাহলে এম ইকুয়াল টু হচ্ছে 10/0.4, পর উঠালে 10, 4 দিয়ে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, দ্যাট ইজ ইকুয়াল টু 2 1 2, 5 দুগুণে 10, 5 5 25 কেজি। তাহলে এইখানে সীমাস্থ ঘর্ষণ একে একেবারে ব্যালেন্স, জাস্ট মুভের মতো করবে, মানে সীমাস্থ মান তখনই কাজ করবে যখন এখানকার ওয়েটটা হবে 25 কেজি। বাট এখানে যে এটা আছে তার ওয়েটটা 15 কেজি, তাহলে তো হবে না, তার মানে এটা মুভ করে যাবে, ধাবাস করে পড়ে যাবে। তাহলে একে আটকানোর জন্য আমার 25 কেজি ওয়েট লাগবে, তাহলে 25 কেজি করার জন্য 15 কেজি আছে, তাহলে সি এর মান কত হবে, সি ইকুয়াল হবে 25 মাইনাস 15, দ্যাট ইজ 10 কেজি। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখা বুঝতে পারলে কিনা? এই যেগুলো বারবার করালাম, এর আগেও করালাম, যে এখানে কাজ করে এমজি, এখানে টেনশন, আর 100 একটা এখানে টেনশনের ধরুন এখানে ফ্রিকশন। এবার যদি জাস্ট মুভমেন্ট, জাস্ট একদম মানে সীমাস্থ মান একদম, তাহলে পুরো সেটটা কিন্তু স্থির আছে, জাস্ট মুভ করবে, ঠিক আছে। তাহলে এখানে এই দুটো সমান, এখানে এই দুটো সমান। আর যদি মুভ করতে শুরু করে দেয় তাহলে জাস্ট গেটার দেন হয়ে যাবে, জাস্ট মুভ করলে সমান। তাহলে এই দুটো সমান করে দেখলাম যে টি এর মান এটা, আর এখান থেকে টি এর মান সমান করলাম কার সাথে, এই পুরো সিস্টেমটার জন্য যে ফ্রিকশন তৈরি হচ্ছে, তাহলে পুরো সিস্টেমটা ওয়েট এম ধরলাম, তাহলে এমজি, আর ফ্রিকশন মানে মিউ এন, এর মান বসালাম, এই সমান করলাম করে ক্যাপিটাল এম এর মান দেখলাম 25 কেজি। তাহলে এখানে যে ভরটা আছে তার ওয়েট যদি 25 কেজি হয় তাহলে এটা স্থির থাকবে, জাস্ট মুভের মতো হবে। আর কিন্তু আছে তো 15 কেজি, তাহলে উপরে একটা ভর চাপাতে হবে, সেই ভরটা হলো আরও 10 কেজি ভর। তাহলে পুরো সিস্টেমটা জাস্ট মুভ করার মুহূর্তে থাকবে, ঠিক আছে, জাস্ট। চলো, এই হলো আমাদের 20 পর্যন্ত। তো আজকে এখানেই সমাপ্ত করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা।